ভোরের হালকা আলোয় ঘরটা ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠে। জানালার পর্দা হালকা ভেসে উঠেছে বাতাসের ছোঁয়ায়। আরহানের চোখ মেলে তাকালো ঘড়ির দিকে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন 6টা 15। আরহান উঠে বসলো। পুরো রুমে একবার চোখ বুলিয়ে কোথাও কাউকে দেখতে পেল না। মাথা ঘামালো না বেশি। নিজের মতো ফ্রেশ হয়ে শরীরচর্চায় মনোযোগী হয়। এর মাঝে একবার ময়না এসে কফি দিয়ে গেছে। আরহান নিজে কাজে ব্যস্ত হয়ে পড়ে। ঈশানী সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছে রান্নাঘরে। ছোট মাকে টুকিটাকি কাজে সাহায্য করছে। মিনারা বেগম না করলেও শোনেনি। ব্রেকফাস্ট সব তৈরি করেছে মিনারা বেগম। টেবিলে এগিয়ে দিচ্ছে ঈশানী। টেবিলে খাবার সাজাতে সাজাতে মোটামুটি সবাই চলে এলো। জাহিদ চৌধুরী এসে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে পড়েন। আয়রাও ইয়াসিনও এসে বসে পড়ে। সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় আরহানকে, একদম ফর্মাল পোশাকে। এসে বাবার পাশের চেয়ারে বসে পড়ে। আরহানকে তৈরি হয়ে নামতে দেখে আয়রা মুখ বাঁকিয়ে বলে, কি রে ভাইয়া, তুই বিয়ের দুদিন যেতে না যেতেই ডাক্তারি করতে চলে যাবে? বিয়ের পানি তো এখনো শুকালো না। ইয়াসিন কিছু বলল না, মিটিমিটি হাসছে শুধু। জাহিদ চৌধুরী তাল মেলালেন সাথে, আরু তো ঠিকই বলছে, কয়টা দিন ছুটি নিতে পারতে। আরহান কোনো ভ্রুক্ষেপ করল না, ভাবলেশীনভাবে বলল, আমার বিয়ের জন্য পেশেন্টের চিকিৎসা আটকে মারবো নাকি? ঈশানী কেবলই ব্রেড পরোটা রাখতে এসেছিল। ঈশানীকে দেখেই আরহানের মেজাজ খিচিয়ে উঠল। তিরিক্ষি মেজাজে বলল, তোমাকে না বলেছি আজ থেকে কলেজ যেতে? তুমি কলেজের জন্য তৈরি না হয়ে রান্নাঘরে কি করছো? ঈশানী ভীষণ কষ্ট পেল। সকলের সামনে এভাবে চিল্লিয়ে বকা দেওয়ার কি আছে? সে তো এখনই যেত রেডি হতে। মুখটা ছোট করে ফেলল ঈশানী। মুখে কিছু বলল না। জাহিদ চৌধুরী আরহানকে ধমকে উঠলেন, মেয়েটার সাথে এভাবে কথা বলছো কেন? সুন্দর মতো বুঝিয়ে বললেই তো হয়। ঈশানী গাল ফুলিয়ে উপরে চলে গেল। 15 মিনিট পর নেমে আসে। দেখে প্রায় সবাই খাওয়া শেষ করে তারা চলে গেছে। আয়রা বসে আছে টেবিলে। ঈশানী আসলে তাকে উদ্দেশ্য করে বলে, দ্রুত খেয়ে নে, ভাইয়া অপেক্ষা করছে বাহিরে। ঈশানী মুখ বাঁকালো, তারপর বলল, উনি দাঁড়িয়ে আছে কেন? আয়রা ফোন টিপতে টিপতে প্রত্যুত্তর করল, বাবা বলছেন তোকে কলেজে পৌঁছে দিতে, তাই দাঁড়িয়ে আছে। জলদি যা, না হলে আবার ধমক খাবি। ঈশানী ব্রেডে কামড় বসিয়ে বলল, আমি একাই যেতে পারবো, যাবো না আমি ওনার সাথে। আয়রা বেশি ঘাটালো না ঈশানীকে। সেও দ্রুত খাবার শেষ করে কাঁধে ব্যাগ নিয়ে ছুটল। গাড়ি নিয়ে আরহানকে দাঁড়িয়ে থাকতে দেখেও পাত্তা দিল না। উল্টো দিকে মুখ দিয়ে ছুটল গেটের দিকে। অপেক্ষা করছে রিকশার জন্য। আরহান শান্ত হয়ে সব দেখল। তারপর গাড়ি নিয়ে এগিয়ে গেল ঈশানীর দিকে। ঈশানীর সামনে গাড়ি থামিয়ে জানালার কাছ নামিয়ে বলল, তুমি কি গাড়িতে উঠবে নাকি আমি কোলে করে নিয়ে আসবো? ঈশানী চকিত নয়নে তাকালো। তখনই আবার গাড়ির হর্ন বেজে উঠল। ঈশানী মুখে কিছু বলল না, ঠায় দাঁড়িয়ে রইল। ভাগ্যক্রমে সে একটা রিকশাও পেয়ে গেল। দ্রুত সে রিকশায় উঠে গেল। আরহান শুধু তাকিয়ে দেখে গেল। তারপর সে নিজেও হাসপাতালের উদ্দেশ্যে গেল। টিফিন পিরিয়ড চলছে। 5 দিন পর কলেজে এসেছে ঈশানী। এ নিয়ে মিথিলার অভিযোগের শেষ নেই। মিথিলার ভাষ্যমতে ঈশানীকে ছাড়া তার এতিম এতিম দুঃখী দুঃখী লাগে। আর এরকম বাজে অনুভব করানোর জন্য ঈশানীর শাস্তি পাওয়া প্রয়োজন, কঠোর শাস্তি। ঈশানীর মিথিলার কথার কোনো মন নেই। সে ভাবছে, এই যে তার জীবনের এমন অমূল্য পরিবর্তন হলো, এ সম্পর্কে প্রিয় বান্ধবীকে কিছু জানাবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। কিন্তু সম্পর্কটা এখনও যেখানে অনিশ্চিত, সেখানে সেই সম্পর্ক নিয়ে আলোচনা করে সকলকে জানিয়ে লাভ কী? তাই সে এ ব্যাপারে কিছু জানালো না মিথিলাকে। এদিকে মিথিলা তখন থেকে বকবক করে যাচ্ছে। ঈশানীর থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়েই সে ঈশানীর বাহু ধরে ঝাঁকিয়ে জিজ্ঞেস করে, কিরে, শুনছিস আমার কথা? ঈশানী সম্বিত ফিরে পেল, মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, কি বলছিস বল।
মিথিলা ভীষণ হতাশ হলো। তার এই বান্ধবী পরিবর্তন হওয়ার নয়, এমনি থাকবে নাকি এই মেয়ে? তারপর আবার কিছু একটা মনে পড়তেই দ্বিগুণ উৎসাহিত হয়ে ঈশানীর কাছে ঘেঁষে গেল। তারপর আদর আদর কণ্ঠে বলল, এই ইস্যু শোন না, তুই যে এতদিন কলেজে আসিসনি, আমি তো ভীষণ কষ্ট পেয়েছি। তোর কি উচিত না এই কষ্ট ভুলে দেওয়ার জন্য আমাকে খুশি করা? ঈশানী কপাল কুঁচকে চোখ ছোট ছোট করে চাইল। মেয়েটার মতিগতি তার ঠিক ঠেকছে না, সেভাবেই উল্টো প্রশ্ন করল। কাহিনী কি, ছেড়ে কাশো দেখি। মিথিলা এবার একটু লজ্জা পেল। আঙ্গুল দিয়ে ঈশানীর হাতে আঁকিবুকি করতে করতে বলল, আমি ফেসবুকে একটা ছেলের সাথে প্রেম করছি। আজকে আমাকে দেখা করতে ডেকেছে, কিন্তু একা যেতে তো ভয় করছে। তুই চল না আমার সাথে, তুই থাকলে আমি সাহস পাবো। ঈশানী অবাক হলো। সে ছিল না মাত্র 5 দিন, এর মধ্যেই সে প্রেমিক জুটিয়ে ফেলেছে। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, একা একা আমাকে না বলে প্রেমিক জোগাড় করেছো? একা একাই দেখা করো, যাও। মিথিলা ঈশানীকে জড়িয়ে ধরে ন্যাকামি করে বলল, আরে জানু, রাগ করছিস কেন? তুই তো ছিলি না, তোর একাকিত্ব অনেক অনুভব করছিলাম। তখন ওই ছেলেটা তার কাঁধ অনলাইনে অদৃশ্য কাঁধ বাড়িয়ে দেয় আমার দিকে। আমি সান্ত্বনা নিতে পেয়ে গিয়ে প্রেমে পড়ি। এটা কি আমার দোষ বল? আমার ভোলা ভোলা নরম মন পিছলে গেল। তার উপর ছেলেটা মেডিকেলে পড়ে, বুঝিসই তো। ঈশানী হেসে ফেলল। এই মেয়েটার সাথে কি রাগ করে থাকা যায়? এমন আদরে আদরে কথা বলে, মন চায় গাল দুটো টিপে দিক সে। তবু মিছিমিছি রাগ দেখিয়ে বলে, হয়েছে হয়েছে, তোমার ভোলা ভালা নরম মন যাকে তাকে যেখানে সেখানে দেখে ক্রাশ নামক বাঁশ খেয়ে চিৎপটাং হয়ে থাকে। এটা আবার কি হয় কে জানে। মিথিলা নিজেও এটা নিয়ে একটু চিন্তায় থাকলেও প্রকাশ করলো না। ঈশানীকে জোর করে রাজি করালো। দুজনে মিলে সিদ্ধান্ত নিল কলেজের ছুটির পর যাবে তারা। একটি বিলাসবহুল ফ্যান্সি রেস্টুরেন্টে বসে আছে ঈশানী আর মিথিলা। তাদের সামনেই বসে আছে মিথিলার ফেসবুকে প্রেম হওয়া 3 দিনের প্রেমিক। লোকটাকে দেখে খারাপ মনে হচ্ছে না, যথেষ্ট ভদ্র সভ্য লাজুক লাগছে। এই যে যেমন এখন মাথা নিচু করে সোজা শটান হয়ে বসে আছে, না কথা বলছে আর না তাকাচ্ছে। এদিকে তার নির্লজ্জ বান্ধবী খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ছেলেটাকে, যেন মাথার একটা চুলও বাদ না যায় এমন অবস্থা। ঈশানী একটু ওদের স্পেস দেওয়ার জন্য টেবিল থেকে উঠে গেল। যাওয়ার সময় মিথিলাকে বলে গেল ওয়াশরুমে যাচ্ছে। ঈশানী রেস্টুরেন্টটা একবার ঘুরে দেখতে চায়। দেখতে সুন্দর, আকর্ষণীয় আর চমৎকার লাগছে তার। ডেকোরেশনও বেশ অন্যরকম। খুঁটিয়ে খুঁটিয়ে এসবই অবলোকন করছিল সে। তখনই তার চোখ আটকে গেল একটি টেবিলে। টেবিলে 2টি ছেলে মেয়ে বসা। দূর থেকে দেখে ছেলেটাকে তার আরহানের মতো ঠেকলো। সে আর একটু এগিয়ে গেল ভালোভাবে দেখার জন্য। দেখতে পেল ছেলেটা আসলেই আরহান, আর তার সামনে আরহানের হাত ধরে বসে আছে অলিভিয়া। অলিভিয়ার কান্নারত মৃদু আওয়াজে বলা কথা ঈশানীর বুকে আগুন জ্বালিয়ে দিল। সে স্পষ্ট শুনতে পেল অলিভিয়ার হাহাকার। আরহান, আমি তোকে ভীষণ ভালোবাসি, বিশ্বাস কর। তোকে অন্য কারো সাথে দেখা আমার জন্য মরণ সমতুল্য। আমি ভালো নেই, মনে হচ্ছে আমার হৃদয় কেউ কামড়ে খাচ্ছে। ঈশানী আর শুনতে পারল না। কেন তার বুক জ্বলছে সেটাও তার বোধগম্য হলো না। এটা তো স্বাভাবিক বিষয়। অলিভিয়া যথেষ্ট সুন্দরী, প্রতিষ্ঠিত, স্মার্ট রমণী। যে কোনো ছেলেই এমন জীবনসঙ্গী চায়। নিশ্চয়ই আরহানও ভালোবাসে অলিভিয়াকে। বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে ঈশানীকে। ঈশানীর শুধুমাত্র আরহানের দায়িত্ব ও দয়া। ঈশানীর ভিতরটা আবার মোচড় দিয়ে উঠল। তার এরকম দমবন্ধ হওয়ার কারণ তার মোটেও ভালো লাগলো না। হয়তো 3 কবুল বলে স্বামী হিসেবে গ্রহণ করেছে, তাই তার ভিতরে এত জ্বালাপোড়া করছে। কিন্তু আদৌ কি 3 কবুল বললেই সম্পর্কের পূর্ণতা পায়? 3 কবুল কি পারে দুটো বিচ্ছিন্ন মনকে জোড়া লাগাতে? পারে না তো। উল্টো সে দুজন ভালোবাসার মানুষের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে। নিজেকে তার ভীষণ নিকৃষ্ট বাজে মেয়ে লাগছে। এসব ভেবে তার চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু ঝরে পড়ল। ঈশানী চট করে মুছে ফেলল। নিজেকে শাসালো কঠিনভাবে। খবরদার ঈশানী, কাঁদবি না একদম। এমনটাই হওয়ার ছিল।
তোকে শুধুমাত্র দয়া করে বিয়ে করেছেন উনি। চাচুর কথা শুনে তোকে সমাজের মুখ থেকে বাঁচাতে বিয়ে করেছেন, দয়া করেছেন তোকে। তুই তার সুন্দর ভালোবাসাময় জীবনে বিভীষিকাময় হয়ে সব শেষ করে দিয়েছিস। এবার সময় এসেছে দয়া ফিরিয়ে দেবার। ঈশানী কোনো রকম মিথিলাকে গিয়ে জানালো তার শরীর খারাপ লাগছে, এখনই বাসায় যেতে চায়। মিথিলাও ঈশানীর শরীর খারাপ দেখে আর দেরি করেনি, তখনই বেরিয়ে পড়ে ওরা। সন্ধ্যার পর আরহান ফিরে এসে দেখে ঈশানী পড়ছে। আরহান ঈশানীকে দেখে সোজা ওয়াশরুমে যায়, তার এখন শাওয়ার নেওয়া জরুরি। কিছুক্ষণ পর ময়না আসে আরহানের জন্য কফি নিয়ে। কফি রেখে সে চলে যায়। ঈশানী তখনও পড়ায় ব্যস্ত। আরহান ওয়াশরুম থেকে বের হয়ে কফি দেখতে পায়। চুল ঝাড়তে ঝাড়তে সে ব্যালকনিতে যায়। রাতের আকাশ দেখতে দেখতে কফিটা শেষ করে রুমে এসে দেখে ঈশানী নেই। আরহান ভ্রুযুগল কুঁচকে ফেলে, ভাবে সকালের ধমকটা দেয়া বোধহয় বেশি হয়ে গেছে। বাচ্চা মানুষ, এখন গাল ফুলিয়ে আছে ভেবে কপালে আঙ্গুল ঘষে আনমনে ঠোঁটে লিয়ে হাসে। রাতে শোয়ার সময় ঈশানী আগে এসে শুয়ে পড়েছে, শুধু শুয়ে পড়েনি, ঘুমিয়েও পড়েছে, এমন অবস্থা। আরহান কিছু বলার সুযোগও পেল না। সে ল্যাপটপ নিয়ে বসে পড়ল পেন্ডিং কাজগুলো সারতে। আজ মাঝরাতেও ঈশানীর ঘুম ভেঙে গেল। দেখতে পেল লম্বাটে লোকটা ল্যাপটপে মুখ গুজে কী সব টাইপ করে যাচ্ছে। ঈশানীর খুব বলতে ইচ্ছে করলো, অনেক রাত হয়েছে, আসুন ঘুমিয়ে পড়বেন, কিন্তু বলতে পারল না। সেভাবেই শুয়ে রইল। তার আর ঘুম আসলো না। যতক্ষণ আরহান কাজ শেষ করে বিছানায় এসে শুয়ে পড়ল তখন ঈশানী জেগেই ছিল, দেখছিল লম্বাটে সুন্দর করে সুদর্শন পুরুষটাকে। সকালে উঠেও রুমে ঈশানীর দেখা পেল না আরহান। একই রুমে থেকেও মেয়েটা কেমন পালিয়ে বেড়াচ্ছে। বাচ্চা একটা মেয়ের কিসের এত অভিমান? একটা ধমকই তো দিয়েছে, কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে তাতে? আরহানও খানিক রেগে যায়, পরক্ষণেই ভাবে দূরে থাকতে চাইলে থাকুক। সে নিজেও একটু দূরত্ব চাইছিল। তার মনের ভিতর ঘটে যাওয়া অদ্ভুত অনুভূতি নিয়ে সে নিজেও বিভ্রান্তিতে আছে। তার 28 বছরের যুবক জীবনে তার এরকম অদ্ভুত অনুভূতি হয়নি। ঈশানীকে সে আগেও কখনো অন্য নজরে দেখেনি, কিন্তু সবকিছু বদলাতে শুরু করেছে একদম হুট করে। যেন এরকম হুট করে কেন তার এরকম অনুভূতি হচ্ছে এটা নিয়ে সে নিজেও একটু বিচলিত। তার এসব অনুভূতি কি শুধু বাবার দেয়া দায়িত্ব কর্তব্য, নাকি দায়িত্বের আড়ালে সুপ্ত অনুভূতি, সেটা নিয়ে সে নিজেও নিশ্চিত না। এদিকে ঈশানী কলেজের জন্য রেডি হয়ে আজ আগে আগে বেরিয়ে গেছে। জাহিদ চৌধুরী আরহান দুজনেই নিজেদের কর্মস্থলে চলে গেছে। আয়রা আর ইয়াসিন গতকাল সন্ধ্যায় চলে গেছে। বাসায় আছে শুধু এখন মিনারা বেগম আর ময়না। তারা ঘরের কাজকর্ম রান্নাবান্নায় ব্যস্ত। ঈশানীর এইচএসসি পরীক্ষার রুটিন দিয়েছে। সব মিলিয়ে হাতে সময় আছে আর 10 দিনের মতো। ঈশানী আগে থেকেই পড়াশোনায় ভীষণ মেধাবী এবং মনোযোগী। এবার যেন তার সব ধ্যান জ্ঞান আরও বেশি করে পড়াশোনায় নিবিষ্ট করেছে। তার ছোট মা আর চাচুকে বলেছে পরীক্ষার কয়েকদিন সে নিজের ঘরে থাকতে চায়। কারণ হিসেবে দাঁড় করিয়েছে তার অনেকগুলো বই খাতা, সেগুলো শিফট করা ঝামেলার। আর আরহান নিজেও অনেক রাত পর্যন্ত কাজ করে, তার পড়াশোনায় সমস্যা হবে এবং আরহানেরও কাজে ব্যাঘাত ঘটবে। মিনারা বেগম কিছু না বললেও জাহিদ চৌধুরী রাজি হয়ে গেছেন। পড়ালেখার ব্যাপারে উনি আবার ভীষণ সিরিয়াস, সেখানে নো কম্প্রোমাইজ। আরহান আজ একটু রাত করে বাড়ি এসেছে। এসে ঘরে দেখে ঈশানী নেই। সেরকম আমলে নেয়নি। মেয়েটা তো এমনিতেই পালিয়ে বেড়াচ্ছে দুদিন থেকে। নিজের মতো ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে নিচে খাবার খেতে গেছে। সকলে আছে, ঈশানী নেই। সে একবার রান্নাঘরে চাইল, সেখানেও দেখতে না পেয়ে চেয়ারে বসতে বসতে জিজ্ঞেস করলো, ঈশানীকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? খাবে না? ময়না দাঁত কেলিয়ে বলল, আপামনি তো কুনসুম খাইয়া নিজের ঘরে পড়তে বইছে, হ্যার নাকি পরীক্ষার রুটিন দিছে।
আরহান আর কিছু বলল না, নিজের খাওয়ায় মনোনিবেশ করলো। খাওয়া শেষে নিজের রুমে গেল। ঘড়ির কাঁটা 11:30। ঈশানী এখনো রুমে আসেনি। হাসপাতাল থেকে আসার পর ঈশানীর সাথে তার এখনো দেখা হয়নি। এত রাত হয়েছে, এখনো এই মেয়ের হদিস নেই। আরহান দরজার সামনে দাঁড়ালো, তারপর গলা উঁচিয়ে ময়নাকে ডেকে বলল, ময়না, আমাকে এক কাপ কফি দিয়ে যা। একটু পরেই ময়না এলো। হাতে কফির মগ টেবিলের ওপর রেখে চলে যেতে নিলে আরহান শুধায়, তোর আপামনি কোথায়? ময়না ঘুরে দাঁড়ায়, তারপর উত্তর করে, আপামনি হের ঘরে মনে হয় পড়তেছে। আরহান আবার বলে, গিয়ে বলবি এখন রুমে এসে ঘুমাতে, কালকে যেন আবার পড়ে। সময় বহমান, কারো জন্য অপেক্ষা না করে সে তার নিজস্ব গতিতে নিজস্ব ইচ্ছেতে চলতে থাকে। তেমনিভাবে সময় পেরিয়েছে কিছুদিন। ঈশানীর পরীক্ষা শুরু আগামীকাল। এর মধ্যে ঈশানী আরহানের সম্পর্কের কোনো উন্নতি ঘটেনি, তবে বলা যায় অবনতি ঘটেছে। সেদিন রাতে ময়নার থেকে শুনে আরহান গিয়েছিল ঈশানীর নিকট। ঈশানী ঘুমের ভান ধরে মরার মতো পড়েছিল, কোনো সাড়াশব্দ করেনি। আরহান কিছু বলেনি, শুধু শান্ত চোখে চেয়ে চলে এসেছে। এরপর থেকে চলছে দুজনের নীরব এড়িয়ে যাওয়া। তাদের দেখা হওয়ার একমাত্র স্থান হলো ব্রেকফাস্ট টেবিল। এছাড়া তারা একে অপরের মুখদর্শন করতে পারে না, মূলত তাদের সময় মেলে না। ঈশানী যতটা পারছে নিজেকে গুটিয়ে রাখে। আগামীকাল ঈশানীর পরীক্ষা শুরু। তার প্রস্তুতি ভীষণ ভালো হলেও সে খুবই চিন্তিত। আজ আরহান তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। খাবার টেবিলে সকলে খেতে বসেছে, রয়েছে ঈশানীও। জাহিদ চৌধুরী ঈশানীকে ডেকে বললেন, সকাল 10টায় শুরু। ঈশানী প্রত্যুত্তর করে। জাহিদ চৌধুরী আরহানের দিকে তাকিয়ে বলল, পরীক্ষার কদিন তুমি ওকে হলে দিয়ে এসো, আসার সময় গাড়ি করে চলে আসবে। আরহান কিছু বলার আগে ঈশানী ধরফরিয়ে বলে ওঠে, আমি একাই যেতে পারবো চাচু। জাহিদ চৌধুরী ঘোর বিরোধিতা জানালো, ধমক দিয়ে বললেন, এতদূর তুমি একা যাবে, মাথা খারাপ? সকালে আরহান দিয়ে আসবে আর পরীক্ষা শেষে গাড়ির অপেক্ষা করবে, চলে আসবে। আর কোনো কথা নয় এ বিষয়ে। জাহিদ চৌধুরী নিজের কথা শেষ করে চলে গেলেন। রয়ে গেল ঈশানী আর আরহান। আরহান সব শুনল, মুখে কিছু বলল না। ঈশানী চোরা চোখে কয়েকবার দেখে নিল আরহানকে, তারপর সুরসুর করে চলে গেল নিজের কক্ষে। আরহান গাড়ি নিয়ে অপেক্ষা করছে ঈশানীর জন্য। ঈশানী এলেই বেরিয়ে পড়বে তারা। ঈশানী কলেজ ড্রেস পরে, মাথায় দুটো বেনি পাকিয়ে, চশমা পরে, হাতে বই নিয়ে পড়তে পড়তে বেরিয়ে এলো সদর দরজা দিয়ে। আরহানের কাছে ঈশানীকে আজকে একদম বাচ্চা লাগছে দুই বেনিতে। ঠোঁট ছড়িয়ে হেসে উঠল অজান্তেই, মনে মনে আওড়ালো, বাচ্চা বউ। ঈশানী এসে বসেছে ড্রাইভিং সিটের পাশে। তার চোখ এবং মন দুটোই বইয়ের পাতায় নিবিষ্ট। যেন ইহজগতে আর কিছু নেই তার চারপাশে, শুধু সে আর তার বই, একমাত্র উপকরণ এই পৃথিবীতে। আরহান গাড়ি চালানো শুরু করলো। 30 মিনিটের মাঝে তারা হলে পৌঁছায়। ঈশানীকে গাড়ি থেকে নামতে দেখে দৌড়ে আসে মিথিলা, এসে এই রাজ্যের গল্প জুড়ে দেয়। আরহান গাড়ির কাছ নামিয়ে তাকিয়ে দেখছে। ঈশানী এক পর্যায়ে থামিয়ে দিল মিথিলাকে, এগিয়ে গেল আরহানের দিকে, মাথা নামিয়ে কাচের কাছে নিয়ে বলে, ধন্যবাদ, আমি যাচ্ছি। আরহানকে কিছু বলার সুযোগ না দিয়ে মিথিলাকে নিয়ে চলে যায় ভিতরে। আরহান তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর গাড়ি ঘুরিয়ে নিজেও চলে গেল। ঈশানীর পরীক্ষা শেষের দিকে, আর দুটো বাকি। এখন সে অনেকটাই নিশ্চিত আর মুক্ত পাখি। দুটো এক্সাম হয়ে গেলে সে প্যারামুক্ত। ঈশানী প্রতিদিন সকালে আরহানের সাথেই যায়, তবুও তাদের মধ্যে একটা বাক্য বিনিময় হয় না, যেন দুজন নীরব যুদ্ধে নেমেছে। রুমের দূরত্বের সাথে বেড়েছে তাদের নিজেদেরও দূরত্ব। ঈশানী খুশি হয়, সে নিজের কাজে সফল হচ্ছে। আর মাত্র কিছুদিন, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেলেই সে চলে যাবে এ বাড়ি থেকে, লোকটাকে চিরতরে মুক্তি দিয়ে, যাতে নিজের ভালোবাসার মানুষের সাথে সুখে সংসার বাঁধতে পারে। সে কারো জীবনে তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে চায় না, আর না চায় নামমাত্র সম্পর্কে কাউকে বেঁধে রাখতে।
দিনটা শুক্রবার, বিকেল থেকে আকাশে মেঘ করেছে। সাদা মেঘগুলো ধূসর বর্ণে রূপান্তর হয়েছে। বাতাস ছড়িয়েছে মৃদু। ঝড়ের আগে এই মুহূর্ত ঈশানীর ভীষণ প্রিয়। সে গুটি গুটি পায়ে এগিয়ে গেল ছাদে। ঠান্ডা তাজা হাওয়া ছুঁয়ে দিল ঈশানীর তনুমন। ঈশানী চোখ বন্ধ করে উপভোগ করতে থাকলো। বিন্দু বিন্দু পানিকণা এসে ভিড় জমায় ঈশানীর মুখ। আস্তে আস্তে বৃষ্টিকণা বড় হয়, ঝমঝমিয়ে নামে ধরিত্রীতে। ঈশানী নড়ে না, সেখানেই ঠায় দাঁড়িয়ে রয়, দুহাত মেলে। নিমিষেই ভিজে যায় ঈশানীর শরীর। ঈশানীর মধ্যে কোনো উল্লাস নেই, নেই কোনো বৃষ্টিতে ভেজার আনন্দ। সে যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে শুধু। আকাশ পানে চেয়ে বোঝাপড়া করছে নিজের সাথে। তখনই দূর থেকে ভেসে আসলো পুরুষালী আওয়াজ, উচ্চস্বরে তবে ঠান্ডা আওয়াজ। অসময়ে বৃষ্টিতে ভিজছো কেন? ঈশানী চট করে চোখ খুলল, তড়িৎ পিছু ফিরল। দেখতে পেল লম্বা সুদর্শন পুরুষকে। কিছু বলল না। আস্তে ধীরে মাথাটা আবার ঘুরিয়ে সামনে তাকালো। আরহানের যেন মেজাজ চটে গেল। মুহূর্তেই ঈশানী নিজের হাতে টান অনুভব করল। কেউ তার হাত ধরে ঘুরিয়ে সোজা করছে। ঈশানী তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে আরহানের বুকে। নাক ও কপাল গিয়ে থাকে শক্তপোক্ত বুকে। ঈশানী চোখ খিচিয়ে নেয়। বৃষ্টির পানি ভিজিয়ে দিচ্ছে আরহানকেও। ঈশানী মাথা তুলে তাকায়, দেখতে পায় আরহানের লাল হয়ে যাওয়া রক্তাক্ত নয়ন। শিউরে ওঠে ঈশানী। তখনই আরহান নিজের হাতের বাঁধন শক্ত করে চেপে ধরে ঈশানীকে। ব্যথায় ছটফটিয়ে ওঠে ঈশানী। আরহান ভ্রুক্ষেপ করে না, কণ্ঠে তেজ ও ঝাঁজ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, কি সমস্যা? আমাকে এড়িয়ে যাচ্ছ কেন এভাবে? বৃষ্টির পানি ভিজিয়ে দিয়েছে ঈশানীর পুরো দেহ। ঝড়ো বাতাসে কেঁপে উঠেছে ঈশানীর পেলব দেহ। ঈশানীর শরীরের সাথে কাপড় লেপ্টে আছে। কাঁপছে তিরতির করে তার অধর। ঈশানীর হাত মোছড়ামুছড়ি করে, ছাড়া পাওয়ার জন্য ব্যাকুল হয়। আরহান ঈশানীর বাহু ধরে তাকে আরও সন্নিকটে উঁচু করে নিয়ে আসে। তারপর রাগান্বিত শান্ত কণ্ঠে বলে, ঈশানী, রাগিও না আমায়। আমার রাগ সামলাতে পারবে না তুমি এখন। কি ছিল কথাটায় কে জানে। ঈশানী আরহানের দিকে চাইল, তারপর ধপ করে নিভে গেল। কোনো রকম মিনমিন করে বলল, ছাড়ুন, আমি ঘরে যাব। শান্ত শীতল অথচ গম্ভীর কণ্ঠস্বর। ঈশানী এবার বেশ ছটফটিয়ে উঠল। ছাড়া পাওয়ার জন্য হাত পা ছুড়ল। কোনোভাবেই ছাড়া না পেয়ে চিল্লিয়ে বলল, ছাড়ুন বলছি, ঘরে যাব আমি। এভাবে একটা মেয়েকে ধরে আছেন, লজ্জা করে না? আরহান 1 ইঞ্চিও নড়ল না। সেভাবেই দাঁড়িয়ে ঈশানীর দিকে তাকিয়ে বলল, বউকে ধরতে আবার কিসের লজ্জা? ধপ করে কেঁপে উঠল ঈশানীর কিশোরী বক্ষস্থল। আবার মুহূর্তেই একরাশ বিষাদ ছুঁয়ে গেল। নিজের বেপরোয়া ভাবনা অনুভূতিকে লাগাম টানিয়ে বলল, শুধু নাম মাত্র বউ। এই নামের সম্পর্ক নিয়ে উদ্গ্রীব হবেন না আপনি। খুব শীঘ্রই আপনাকে মুক্ত করে দেব আমি। ফিরিয়ে দেব সবটা, মুক্তি দিয়ে দেব আমি আপনাকে। আরহান এক নজর তাকালো ঈশানীর সর্বাঙ্গে। শরীরের সাথে লেপ্টে যাওয়া কাপড়ে শরীরে ভাঁজ স্পষ্ট হয়েছে। বৃষ্টির পানি কপাল ছুঁয়ে ঠোঁটে বেয়ে গলায় গিয়ে ঠেকেছে। তিরতির করে কেঁপে যাচ্ছে পাতলা গোলাপি অধর। আরহান ঈশানীর বাহু ছেড়ে দিয়ে কোমর ধরে উঁচিয়ে উপরে তার মুখোমুখি আনলো। দুজনের মধ্যে দূরত্ব কয়েক ইঞ্চি। ঈশানীর সর্বশরীরে বিদ্যুৎ বয়ে গেল। বিস্ফোরিত নয়নে তাকালো আরহানের দিকে। হঠাৎ এত ঘনিষ্ঠ হওয়ায় যেন তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। সে সেভাবেই নির্বিকার হয়ে তাকিয়ে আছে। আরহান আরও কাছে টানল ঈশানীকে। যতটুকু দূরত্ব ছিল সেটাও ঘুচিয়ে নিল। ঈশানী মুখের একদম সম্মুখে তার নিজের মুখ আনলো। দুজনের মুখ ছুঁই ছুঁই দূরত্বে। একজনের নিঃশ্বাস আশ্রে পড়ছে অন্যের মুখে। ঈশানী যেন নিঃশ্বাস নেওয়া ভুলে গেল। ছুঁই ছুঁই দূরত্বে তাদের ওষ্ঠজোড়া। আরহান সেভাবেই হাসকি কণ্ঠে বলল, নামমাত্র বউ? তুমি কি কাছের বউ হতে চাচ্ছ? দুজনের মুখশ্রী অধর এতই কাছে ছিল যে কথা বলতে টুকটাক ছুঁয়ে যাচ্ছে একে অপরের। ঈশানীর হৃদয়ে ঝড় বয়ে গেল। অজানা অনুভূতিতে সিক্ত হলো। চোখ খিচে বন্ধ করে নিল। শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে। নিজেকে সামলাতে অজান্তেই এক হাত চলে গেল আরহানের বুকের উপর। আরহানের বুকের অস্বাভাবিক হৃদস্পন্দনের
ঈশানী ফের ঘাবড়ে গেল। চট করে চোখ খুলে হাত নামাতে নিলে আরহান ধরে ফেলে। নিজ হাত দিয়ে ঈশানীর হাত চেপে ধরে রাখে তার বুকের উপর। ঈশানী মূর্ছা গেল। নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দিল সামনের পুরুষের উপর। সুপুরুষ লোকটি আগলে নিল, কিন্তু ছাড়ল না। সেভাবেই আবার বলল, ছোট মাথায় কি কিছুটা পাকিয়েছ বলো তো? কি থেকে মুক্তি দেবে আমায়? এখান থেকে যে আর মুক্তি নেই, না আমার না তোমার। ঈশানীর কানে কিছু ঢুকছে না। প্রথমবার কোনো পুরুষের সংস্পর্শে এসে তার নাজেহাল অবস্থা। তার উপর পুরোটা অনাকাঙ্ক্ষিত, মানুষটাও অনাকাঙ্ক্ষিত। ঈশানী কথাও বলছে না। কথা বললেই তার অধর ছুঁয়ে যাবে সামনের লোকের অধর। সে একটু মাথা সরাতে চাইল, আরহান দিল না। সে সাথে বেড়েছে বৃষ্টির প্রকোপ। ঈশানী সেভাবেই কোনো রকম করুণ স্বরে থেমে থেমে উচ্চারণ করল, যেতে দিন প্লিজ, আমার দম বন্ধ লাগছে, মরে যাব আমি। ঈশানী ছটফট করলো। আরহান আবার বলল, মরে যাও তবে, আমার স্পর্শের মৃত্যু হোক তোমার, আতুরের মৃত্যু। আর ইগনোর করবে? ঈশানী এবার তাকালো আরহানের দিকে। বোঝার চেষ্টা করছে লোকটা কি চায়, কিন্তু মাথা তাকে ভাবতে দিল না। মস্তিষ্ক বলে গেল, এই লোকের থেকে তার এখন দূরত্ব প্রয়োজন, না হলে তোর মরণ নিশ্চিত। ঈশানী অজান্তেই মাথা ডানে বামে নাড়ালো। আরহান কিছুটা দূরত্ব দিল। এবার দুজনের মাঝে ঈশানী ফোঁস করে আটকে রাখা নিঃশ্বাস ছাড়ল জোরে। আরহান এখনও ছাড়েনি ঈশানীকে, কোমর পেঁচিয়ে রেখেছে যেভাবে সেভাবেই আবার বলল, আজকে আমাদের রুমে শিফট করবে, বুঝছো? ঈশানী ফ্যাল করে তাকিয়ে যেন তার চিন্তা শক্তি লোপ পেয়েছে। আরহান ছেড়ে দিল ঈশানীকে। ওকে রুমে যেতে বলে নিজে ডানে বামে না তাকিয়ে চলে গেল। ঈশানী হতবিহ্বল বিমূঢ় হয়ে পড়ে রইল কিছুক্ষণ। যখন একটু স্বাভাবিক হলো, লজ্জায় মুখ ঢেকে ফেলল। মস্তিষ্ক জুড়ে হানা দিল নানান চিন্তা, লজ্জার সাথে দ্বিধাদ্বন্দ্ব। সেই লাজুক অবস্থায় আরহানকে কি বলেছে কিছু মনে রাখেনি ঈশানী, বরং তার পালিয়ে বেড়ানো আরও বেড়েছে। লজ্জায় নাকি সংশয়ে কে জানে। সে আরহানের সামনে তো দূর, নিজের রুম থেকেই বের হয়নি, আর নিচে খাবার খেতে অবধি যায়নি। ময়না ডাকতে আসলে না করে দিয়েছে তার খিদে নেই বলে। ময়না কিছুক্ষণ বাঁকা নজরে চেয়ে বলে, আমনে গো ঝগড়া হয়েছে নি? ভাইজানও খাই না, আমনেও খাবেন না? ঈশানী প্রত্যুত্তর করেনি। ময়না চলে যায়। ঈশানী ভাবতে থাকে তার ওপর কি রেগে আছে। আজ তো ও ঘরে শিফট হতে বলেছিল, কিন্তু তার যেতে লজ্জা লাগছে। এই লোক কি বুঝে সেটা? ঈশানী দোনমনা করে বের হলো রুম থেকে। আরহানের রুমের সামনে গিয়ে থেমে গেল। দরজা আটকানো ভিতর থেকে লাগানো কিনা চেক করতে মৃদু ধাক্কা দিল। সহসা খুলে গেল দরজা, কিন্তু ঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকার। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে এই লোক ভেবে কিছুটা অবাক হলো ঈশানী। এমনি হলে তো মাঝরাত পর্যন্ত কাজই করে যায়। আজ ঘুমিয়েছে বলে বিরক্ত করতে চাইল না সে। দরজা আটকে চলে আসতে নিলে শুনতে পায় আরহানের মৃদু দুর্বল কণ্ঠস্বর। পানি। ঈশানীর মনটা কেমন খসখস করে। সে ফিরে যায় রুমে, লাইট জ্বালায়। উজ্জ্বল হয় রুম। দেখতে পায় আরহান শুয়ে আছে ব্ল্যাঙ্কেট জড়িয়ে। ঈশানী এগিয়ে যায়, পানির গ্লাসে পানি ঢেলে মৃদুস্বরে ডাকে, এই যে পানি, শুনছেন? আরহানের থেকে সারা শব্দ না পেয়ে ঈশানী তার বাহু ধরে ঝাঁকি দিতে গেলেই অবাক হয়। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। আতকে ওঠে ঈশানী। তড়িঘড়ি করে হাত ছোঁয় আরহানের কপালে, গালে ও গলায়। মারাত্মক মাত্রায় জ্বর এসেছে। ঈশানী ভীষণ বিচলিত হয়। আরহানকে ধরে পানি খাওয়ায় প্রথমে, তারপরে কাবার্ড খুলে ফার্স্ট এইড বক্স থেকে থার্মোমিটার বের করে আরহানের মুখে পুরে দেয়। কিছুক্ষণ পরে বের করে দেখে 104 ডিগ্রি তাপমাত্রা। বিকেলে বৃষ্টিতে ভেজার ফলে হয়েছে নিশ্চয়। নিজেকে অপরাধী মনে হলো ঈশানীর। এত রাতে কাউকে ডাকবে কিনা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকলো, কিন্তু পরক্ষণেই দাঁড়িয়ে থেকে সময় নষ্ট না করে দ্রুত একটা জ্বরের ট্যাবলেট খাইয়ে দেয়। আরহানের কোনো হুঁশ নেই, সে জ্বরে বেহুশ পড়ে আছে। ঈশানী একটা ছোট বোল নিয়ে, তারপর একটি রুমাল নিয়ে আরহানের মাথা শিওরে বসে জলপট্টি দিতে লাগলো। দৃষ্টি তার আরহানের মুখে। নিশতি রাত,
বাহিরে বৃষ্টি নেই, সেই সন্ধ্যাতেই থেমে গেছে বৃষ্টি, কিন্তু চারিদিকে শীতলতা ছড়িয়ে দিয়েছে। নিস্তব্ধ শীতল রাতে সবাই যেখানে ঘুমে কুপোকাত, সেখানে এক কিশোরী কন্যা ব্যস্ত অসুস্থ রোগীর শিয়রে। আরহানের জ্বর কিছুটা নেমেছে, তবে এখনও পুরোপুরি নামেনি। পুরোপুরি নেমে না যাওয়া পর্যন্ত ঈশানী শান্ত হচ্ছে না। সে তখন থেকে স্থির হয়ে বসে আছে আরহানের মাথার কাছটায়। এক রাতেই কেমন চোখ মুখ শুকিয়ে গেছে। কপালে হাত দিয়ে বারবার দেখছে জ্বর আছে কিনা। অবশেষে মধ্যরাতে জ্বর নেমেছে, কিন্তু পুরোপুরি না। ঈশানী ঠায় বসে। শরীর থেকে জ্বর নেমে যাওয়ায় আরহান একটু একটু করে চোখ খুলে। চোখের সামনে ভেসে ওঠে এক কিশোরীর চিন্তিত, বিচলিত, ক্লান্ত মুখশ্রী। আরহান নড়েচড়ে জানান দেয় সে উঠেছে। আরহানকে উঠতে দেখে ব্যস্ত হয় ঈশানীর চঞ্চল কণ্ঠে শুধায়। আরহানকে উঠতে দেখে ব্যস্ত হয় ঈশানী, চঞ্চল কণ্ঠে শুধায়। কি হয়েছে? খারাপ লাগছে? আমি কি চাচুকে ডাকবো? আরহান নিজের দুর্বল হাত আঁকড়ে ধরে ঈশানীর হাত। জ্বরে আক্রান্ত দুর্বল কণ্ঠে বলে, শান্ত হও, আমি ঠিক আছি, ভালো লাগছে আমার এখন। ঈশানী শান্ত হয় না, তার উদ্বেগ আরও বাড়ে। হাত বাড়িয়ে কপাল গাল ছুঁয়ে তাপমাত্রা মাপতে যায়। তাপমাত্রা আগের থেকে কম, তবে দুর্বল লাগছে। ঈশানী বলে, কিছু লাগবে আপনার? ক্ষুধা লেগেছে। আরহানের দুর্বল কণ্ঠস্বর ঈশানী তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, বলল, একটু অপেক্ষা করুন, আমি দেখছি রান্নাঘরে কি আছে। ঈশানী ব্যস্ত পায়ে উদ্বিগ্ন হয়ে নিচে গেল। ফিরে এলো 10-12 মিনিট পর। দেখতে পায় আরহান হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসে আছে, চোখের উপর হাত। ঈশানী বেডসাইড টেবিলে স্যুপটা রাখলো। আরহান ঈশানীর উপস্থিতি বুঝে চোখ মেলে তাকায়। ঈশানী বসে আরহানের পাশে, বাটি থেকে একটু একটু স্যুপ নিয়ে ফু দিয়ে খাইয়ে দিচ্ছে আরহানকে। আরহান কয়েক চামচ খেয়ে আর খায় না। ঈশানীও আর জোর করে না। ঈশানী তাকায় আরহানের দিকে, যে এই মুহূর্তে ঈশানীর দিকে চেয়েই। ঈশানী আবার আরহানের কপালে হাত দেয়। জ্বরটা এখন মোটামুটি কমেছে দেখে স্বস্তির নিঃশ্বাস নেয়। হাত সরাতে নিলে আরহান ধরে ফেলে। ঈশানী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, কিছু লাগবে আপনার? আরহান বলে, ঘুমাবো। ঈশানীর সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ, শুয়ে পড়ুন, ঘুমান, একটু ভালো লাগবে। ঈশানীর কথা শেষ হওয়ার সাথে সাথে তাকে টেনে নিজের পাশে শুয়ে দেয় আরহান। ঘটনার আকস্মিকতায় অবাক, নির্বাক, বিমূঢ় হয়ে কিশোরী। ঈশানীকে কিছু বলতে না দিয়ে আরহান তার শরীরে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দেয়। লাইট নিভিয়ে দিয়ে পিছন থেকে ঈশানীর পেটে হাত রেখে কানের কাছে মুখ নিয়ে বলে, তুমি ঘুমাও, কাল তোমার পরীক্ষা আছে। রাত জেগে স্বামী সেবা করলে পরীক্ষা দেবে কিভাবে? ঘুমাও একটু। ঈশানীর কথা দলা পাকিয়ে গেছে যেন। আরহানের শরীরের উত্তাপ ঈশানীর শরীরেও ছেয়ে গেছে। আরহানের গরম নিঃশ্বাস এসে পড়ছে ঈশানীর কানে। চোখ খিচিয়ে বন্ধ করে নেয়। জোরে জোরে নিঃশ্বাস নেয় ঈশানী। খিচে পড়ে রইল সেভাবেই, কিন্তু অস্বস্তি ছেয়ে যাচ্ছে ঈশানীর সর্বস্ব জুড়ে। ছটফটিয়ে ওঠে আরহানের উদ্দেশ্যে বলে, আমি রুমে গিয়ে ঘুমাবো, ছাড়ুন। আরহান সেভাবে ধরে রেখে বলল, তুমি নিজের রুমে আছো। ঈশানীর শরীরের শিহরণ বাড়িয়ে দিতে আরহান এবার মুখ গুজে দিল ঈশানীর চুলে। তারপর মাদক কণ্ঠে বলে ওঠে, ঘুমিয়ে পড়ো, আমাকে ঘুমোতে দাও। ঈশানী গাঢ় হয়ে পড়ে রইল সেইভাবেই। নিঃশ্বাসও যেন নিতে ভুলে বসেছে। সেভাবেই পড়ে রইল বাকি রাত। কেউ যেন তার হৃদস্পন্দন আটকে রেখেছে। অস্বস্তিতে গাঢ় হয়ে রইল বাকি রাত। কালকের ঝড়ো আবহাওয়া ছাড়িয়ে ধরণীতে আজ ঝলমলে রোদ উঠেছে। রোদের উজ্জ্বল তির্যক আলো আরহানের মুখের উপর পড়লে তার ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকায় বদ্ধ রুমের চারদিকে। তারপর ঘড়ির দিকে চোখ দেয়। সকাল 11:45। দুই হাতের ওপর ভর দিয়ে ওঠার চেষ্টা করে সে। সারা শরীর কেমন ম্যাজম্যাজ লাগছে। কিছুক্ষণ বসে থেকে সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর নিচে নেমে যায়। আরহান সিঁড়ি বেয়ে নামতে দেখে ব্যস্ত হয় মিনারা বেগম। এগিয়ে এসে কপালে হাত ছুঁয়ে বিচলিত বললেন, নিচে নেমেছিস কেন? আমি যেতাম এখন খাবার নিয়ে। কিভাবে জ্বর বাঁধালি বলতো? আরহান প্রত্যুত্তর করল, ঠিক আছে, এখন আমি জ্বর নেই আর। মিনারা বেগম টেবিলে খাবার দিতে দিতে বললেন, আয় কিছু খেয়ে নে। কিছু না বলে তো জানতেই পারতাম না। ভাগ্যিস মেয়েটা ছিল। বলতে বলতে মিনারা বেগম থেমে গেল। এরপর আবার খাবার খাওয়ায়
তাগিদ দেয়। আরহান নাকচ করলো, তারপর কিছু না বলে বেরিয়ে গেল। পিছন থেকে শোনা গেল মিনারা বেগমের চেঁচামেচি। এই জ্বর শরীর নিয়ে কোথায় যাচ্ছিস আবার? আরহান উত্তর করল না, মিলিয়ে গেল চক্ষু সীমানার বাহিরে। আজ ঈশানীর শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে সবেই বের হয়েছে। পথিমধ্যে একটা মেয়ের সাথে ধাক্কা লাগে ঈশানীর। মেয়েটার হাতে থাকা আইসক্রিম পুরোটা পড়ে যায় ঈশানীর পোশাকে। পাশ থেকে মিথিলা খেকিয়ে উঠে বলে, এই মেয়ে দেখতে পাও না, কানা নাকি? সামনের মেয়েটা তড়িঘড়ি করে বলে, সরি। তখনই থেমে যায় মেয়েটি। কণ্ঠস্বর শুনে তাকায় ঈশানীও। খুশি হয় ভীষণ। দীপ্তিময় কণ্ঠে বলে, রিমি, কেমন আছিস? কিন্তু রিমির মুখ আধার। সে কিছু না বলে চলে যেতে নেয়। তখনই ঈশানী এগিয়ে গিয়ে হাত ধরে জিজ্ঞেস করে, কথা বলছিস না কেন? কি হয়েছে? রিমি এক ঝটকা দিয়ে হাত সরিয়ে দেয়। তারপর ঝাঁঝালো কণ্ঠে বলে, কি বলবো, তোর মতো মেয়েকে কি বলা যায়? আমার ভাইয়ের জীবন শেষ করেছিস, সাথে আমারও। তোকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। ঈশানী অবাক হয়ে বিস্মিত কণ্ঠে শুধায়, কি বলছিস? আমি নষ্ট করেছি? আর তোর জীবন? রিমি খেকিয়ে ওঠে, বলে ওঠে চিল্লিয়ে, হ্যাঁ, আমার জীবন থেকে আমার ভালোবাসায় কেড়ে নিয়েছিস তুই। ছোটবেলা থেকে যে ভালোবাসা আমি পুষে বেড়াচ্ছি নিজের মনে, এক নিমিষে সেটা তুই ছারখার করে দিলি। কিভাবে পারলি? আরহান ভাইকে আমি কত ভালোবাসি জানিস তুই। তারপরও কিভাবে পারলি তাকে বিয়ে করতে? নিজের কলঙ্ক নিয়ে তুই দিব্যি ভালো আছিস। আমার ভালোবাসা কেড়ে নিতে লজ্জা হলো না তোর? রিমি আর দাঁড়ায় না, দৌড়ে চলে যায়। পরীক্ষা শেষ বিধায় এই দিকটায় মানুষ কম। ছাত্রছাত্রী সবাই চলে গিয়েছে প্রায়। ঈশানী যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। রিমি এসব কথা বলছে, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মিথিলা দাঁড়িয়েছিল সেখানেই। সে নিজেও কিছু বুঝতে পারেনি। কি হলো? এগিয়ে এসে ঈশানীর কাঁধে হাত রাখে। ঈশানী চোখের পানি মুছে কোনো রকম বলে, তুই চলে যা, আমি ওয়াশরুম থেকে ড্রেস পরিষ্কার করে চলে যাব। মিথিলা কিছু বলতে চাইল, কিন্তু ঈশানী সেই সুযোগ দিল না। দৌড়ে গেল ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে কেঁদে ফেলল ঝরঝর করে। আর কত? এগুলোর শেষ কোথায়? বুকটা হু হু করে উঠল। এখানে তার দোষটা কোথায়? কোনো উত্তর পেল না। বুক চিরে বেরিয়ে এলো আর্তনাদ। হঠাৎ ওয়াশরুমের আয়নায় কারো প্রতিচ্ছবি দেখে কেঁপে উঠল ঈশানী। ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে চাইল। চোখে তার ভয়, আতঙ্ক, ঘৃণা। সামনের লোকটি সেই চেনা পরিচিত বিশ্রী হাসি দিয়ে বলল, ডার্লিং, নতুন বিয়ে হয়েছে নাকি তোমার? স্বামী সোহাগ করে না নাকি? তাই এভাবে কাঁদছো? থাক, কাঁদে না। আসো, আমি আদর করে দেই তোমায়। আসো মামনি। ঈশানীর শরীর গুলিয়ে উঠল, চিৎকার করে উঠল, কাছে আসবেন না একদম। আপনি এখানে কি করছেন? বেরিয়ে যান। আমি কিন্তু চিল্লাবো এখন। রনি দাঁতের কপাটি বের করে হাসল। তারপর হিংস্র দানবের মতো হয়ে হিসহিসে কণ্ঠে ঈশানীর সামনে দাঁড়িয়ে তার গাল চেপে ধরে অশ্রব্য গালি দিয়ে বলে, চিৎকার কর, গলা ফাটিয়ে চিৎকার কর। ভেবেছিস তোকে ছেড়ে দেব? কিছুতেই না। তোর জন্য আমাকে জেলে যেতে হয়েছে। আর হ্যাঁ, তোর জন্য আমার মা বাবা মাথা নিচু করে সমাজে ঘুরছে। আর তুই ঘুরে বেড়াচ্ছিস আরহান তোর নাগরের সাথে। শালার সাহস দেখ, আমার গায়ে হাত। ও ভুলে গেছে শিকদার রনিকে। ওকে মনে করার সময় এসেছে। প্রথমে তোকে শেষ করব, রসিয়ে রসিয়ে ধ্বংস করব। তারপর তোর সেই প্রেমিকটাকে নিয়ে এমন শিক্ষা দেব, জন্মে ভুলবে না আমাদের নাম। তোদের ধ্বংস আমার হাতে, আমার খেলায়, আমার নিয়মে। ঈশানী ভয়ে থরথর করে কাঁপছে আর গোঙাচ্ছে। হাত দিয়ে আপ্রাণ চেষ্টা করছে ছাড়ানোর। তখনই বাহির থেকে আওয়াজ আসে মিথিলা ও আরহানের। ইস্যু, কই তুই কি ভিতরে আছিস? এবার আরহানের বিচলিত কণ্ঠস্বর পাওয়া গেল। ইস্যু, কই তুই কি ভেতরে আছিস? ঈশানী। রনির চোখে প্রতিশোধের নেশা জ্বলন্ত আগুনের ন্যায় জ্বলছে, কিন্তু এখন তার যাওয়া উচিত ভেবে সে ঈশানীর গাল আরও চাপ দিয়ে ধরে বলে, আজ চলে যাচ্ছি বলে ভাবিস না আমি আর আসবো না। আমার দাবার গুটি সাজানো শেষ, যার প্রতিটি দানে তোর ধ্বংস লেখা। আমি ফিরে আসবো আবার, সেদিন আর রক্ষা নেই।
কথা শেষ করে ওয়াশরুমের ভাঙা জানালা দিয়ে বেরিয়ে যায় রনি। ঈশানী থরথর করে কাঁপতে কাঁপতে দরজা খুলে। ঈশানীর অবস্থা দেখে মিথিলা ঘাবড়ে যায়। আরহান ব্যস্ত হয়, এগিয়ে আসে। তার আগে ঈশানী লুটিয়ে পড়ে আরহানের উপর, হাউমাউ করে কাঁদতে থাকে। আরহান অবাক হয়, আগলে নেয় ঈশানীকে। ঈশানীর কান্না থামার নাম নেই। কাঁদতে কাঁদতে কিছু বলছে যেটা আরহানের বোধগম্য হচ্ছে না। আরহান ঈশানীর মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে বলে, তুমি ভিতরে থাকলে সারা দাও ঈশানী। ঈশানী শুধু পাগলের মতো বলে, ও এসেছে, আবার এসেছে। কান্নার দমকে আর কিছু বলতে পারে না। মিথিলা পানি এগিয়ে দেয়, আরহান খাইয়ে দেয় পানি। তারপর ওকে আস্তে আস্তে বলতে বলে। ঈশানী পানি খেয়ে দম নেয়, তারপর একে একে সব বলে। ঈশানীর কান্নার দমক বাড়ে, আরহানের চোখ লালচে হয়। হাত মুষ্টিবদ্ধ করে জড়িয়ে নেয় ঈশানীকে, তারপর বলে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ঈশানী আবার পাগলের মতো কান্না করে দিল, বলতে লাগলো, ও বলেছে সব শেষ করে দিবে, ও আবার আসবে, আপনাকেও ছাড়বে না, আবার আসবে ও। ঈশানীর মুখ হাতের আজলায় নিয়ে কপালে চুমু খায় আরহান। ঈশানী নিমিষেই শান্ত হয়ে যায়। আরহান কাতর কণ্ঠে বলে, এমন করো না প্লিজ, কিচ্ছু হবে না, আমি আছি তো। আমি আছি তো। কথাটায় কিছু একটা ছিল বোধ হয়। ঈশানী জড়িয়ে ধরল আরহানকে। আরহানও আগলে নিল, পরক্ষণেই কোলে তুলে নিল ঈশানীকে। মিথিলার দিকে তাকিয়ে বলল, তোমাকে ধন্যবাদ, আসো তোমার বাসায় নামিয়ে দিই। মিথিলার মাথার ওপর দিয়ে সব গেলেও কিছু জিজ্ঞেস করলো না। এই পরিস্থিতিতে শুধু বলল, বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমি যেতে পারবো ভাইয়া। আরহান মিথিলার থেকে বিদায় নিয়ে চলল। ঈশানী গুটিয়ে রইল আরহানের বুকে, না নড়চড় করলো না ছটফট করলো, পড়ে রইল একটি শান্ত শিশুর মতো। ঈশানীকে গাড়িতে বসিয়ে সিটবেল্ট বেঁধে দিল, তারপর কপালে একটা গাঢ় চুম্বন আঁকল। ঈশানী আবেশে চোখ বন্ধ করে নিল। আরহানের করুণ গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। ঈশানী চোখ খুলল, চোখ বেয়ে পানি পড়ল। আরহান মুছে দিয়ে বলল, তোমার প্রতিটা চোখের পানির জবাব ওই জানোয়ারের বাচ্চাকে দিতে হবে। প্রতিটা আঘাত আমি ওকে ফিরে দেব দ্বিগুণ করে, আই প্রমিস ইউ ঈশানী। ঈশানী ভয়ে কেঁপে উঠল। আরহানের টি শার্ট আঁকড়ে ধরে বলল, না না, আপনি ওই ওই ধারে কাছে যাবেন না, আপনি, আপনাকেও ছাড়বে না বলেছে, আপনি যাবেন না, যাবেন না আপনি, আপনাকে যেতে দেব না আমি। আরহান জড়িয়ে নিল ঈশানীকে। আরহানের বুকে পড়েও ঈশানী বিড়বিড় করে যাচ্ছে। আরহান মুখে কিছু বলল না। ঈশানীকে আরও গভীরভাবে জড়িয়ে ধরল। আগুন চোখে তাকিয়ে সে, দৃষ্টি বাহিরে, যেন এই চোখ দিয়েই কাউকে খুন করে ফেলবে। হাত মুষ্টিবদ্ধ করে নিল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারের মাঝে প্রাণপণে দৌড়ে যাচ্ছে ঈশানী, কিন্তু রাস্তা যেন ফুরোচ্ছে না। বারবার ঘুরে ফিরে একই জায়গায় এসে আটকে যাচ্ছে। চারদিকে মানব জীবনের কোনো অস্তিত্ব নেই, এ যেন গোলকধাঁধা। ঈশানী ক্লান্ত হয়ে হাঁটুতে দুই হাত রেখে হালকা উবু হয়ে দাঁড়িয়ে পড়ে, জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে থাকে। ঠিক তখনই দূর থেকে এক স্বচ্ছ তীক্ষ্ণ আলো এসে পড়ে তার মুখের ওপর। মুহূর্তেই অন্ধকার ভেদ করে যেন সবকিছু স্থির হয়ে যায়। স্থির অবিচল হয়ে পড়ে ঈশানী নিজেও। আলোর ভিতর থেকে বেরিয়ে আসে ভয়ানক এক দানব, যে দেখতে হুবহু মানুষের মতো হলেও আচরণ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। ঈশানী ভয়ে আতঙ্কে নিজেকে বাঁচাতে আবার দৌড় দেয়, যেখানে সে শুনতে পায় পিছন থেকে বিশ্রী হাসির শব্দ আর ঝংকার তোলা শব্দগুচ্ছ। তোর রেহাই নেই, তোকে আমি ধরেই ফেলবো, মেরে ফেলবো, তোর রেহাই নেই। ঈশানী প্রাণপণ ছুটে চলেছে, তবুও সেই রাক্ষসে দানব লোক আঁকড়ে ধরে ফেলে ঈশানীকে। জোরে চিৎকার দিয়ে উঠে বসে ঈশানী। কপালে তার বিন্দু বিন্দু ঘাম জমেছে, ছেড়ে ছেড়ে শ্বাস বেরোচ্ছে। বুকের হাঁপড় অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। চারপাশে তাকিয়ে বাস্তবতা ও কল্পনার পার্থক্য বোঝার চেষ্টা করে। ঈশানীর চিৎকার শুনে ছুটে আসে আরহান। ঈশানী আরহানকে দেখে জড়িয়ে ধরে, পাগলের মতো বলে, কোথায় চলে গিয়েছিলেন আপনি আমায় রেখে? আমাকে নিয়ে যেতে এসেছিল, আমার মেরে ফেলবে বলেছে, ও আবার এসেছিল। আরহান ঈশানীর মাথায় হাত বুলিয়ে দেয়। ঈশানী আরহানের বুকের মধ্যেই বিড়বিড় করছে। আরহান ঈশানীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কেউ নেই এখানে, এটা শুধু তোমার স্বপ্ন ছিল, আমি আছি এখানে,
কিচ্ছু হবে না তোমার, শান্ত হও। ঈশানী শান্ত হয় না, সেভাবেই বিড়বিড় করতে থাকে। পরপর দুবার একই ঘটনার শিকার হয়ে ঈশানীর মনে ভয় ঢুকে গেছে। তার অবচেতন মস্তিষ্ক তাকে দুর্বল করে তুলেছে। ঈশানীর চিৎকার শুনে মিনারা বেগম জাহিদ চৌধুরীও উঠে আসেন। জাহিদ চৌধুরী এগিয়ে এসে ঈশানীর মাথায় হাত রাখলে সে চোখ তুলে চায়। জাহিদ চৌধুরী অভয়বাণী দিয়ে বলল, ঈশানী, আমার কথা শোনো, এগুলো তোমার মনের ভয় মা। রনি তো এখনো জেলে, ও কিভাবে আসবে? তুমি অযথা ভয় পাচ্ছ। ঈশানী তাকায়, স্থির, অবাক চাহনি শুধায়, জেলে মানে? এটা এটা সত্যি সে এসেছিল, আমি দেখেছি। এটা আমার কল্পনা না, হতেই পারে না। জাহিদ চৌধুরী ভাতিজিকে আগলে নিলেন, তারপর আদরে হাত বুলিয়ে দিয়ে স্নেহভরা কণ্ঠে বললেন, রনি কিভাবে আসবে এখানে বলো? ও তো জেলে, এখনো ওর বেল হয়নি। ও নিজেই জেলে পচে মরছে, তোমাকে কিভাবে নিতে আসবে? মনে এসব ভয় ঝেড়ে ফেলো, আমরা সবাই আছি, কিছু হবে না। ঈশানী এবার চমকালো, থমকালো, তারপর অবিশ্বাস চাহনি দিয়ে বলল, না চাচু, ও জেলে নেই, ও বাইরে আছে কলেজের ওয়াশরুমে। বলতে বলতে আরহানের দিকে তাকালো, তারপর আরহানকে বলল, আপনি তো ছিলেন সেখানে, বলুন না। ওখানে ওই রনি এসেছিল না, বলুন। আরহান নরম করে ঈশানীর হাত ধরল, তারপর শান্ত স্থির কণ্ঠে বলল, তোমার মনের ভুল ওটা ঈশানী। সেখানকার সিসি ক্যামেরা ফুটেজ চেক করা হয়েছে। রনিকে কোথাও দেখা যায়নি, না ঢুকতে না বেড়াতে। সবচেয়ে বড় কথা, পুলিশ জানিয়েছে ওকে এখনো মুক্তি দেওয়া হয়নি, ও এখনো জেলে আছে। ঈশানী বিস্ফোরিত নয়নে তাকালো। তার স্পষ্ট মনে আছে ওয়াশরুমের কাহিনী, আর ওইটা রনি ছিল। ঈশানী মানল না, বরং নিজে জোর দিয়ে বলল, বিশ্বাস করুন, ওটা রনি ছিল। ও বলেছে আমায় ধ্বংস করে দেবে, ও সব শেষ করে দেবে বলেছে। মিনারা বেগম এবার তেতে গেলেন, ঝাঁঝালো কণ্ঠে বললেন, আমার ভাইয়ের ছেলে না হয় একটা ভুল করে ফেলেছে, তাই বলে তুই ওর জীবন এভাবে নষ্ট করবি? ছেলেটা এখন জেলে আছে, তবুও সহ্য হয় না, মিথ্যে অপবাদ দিচ্ছিস। ঈশানী করুণ চোখে তাকালো ছোট মার দিকে। ছোট মা ইতিমধ্যে মুখ ঘুরিয়ে চলে গেছেন, কারণ জাহিদ চৌধুরী ধমকে উঠেছেন নিজের সহধর্মিণীকে। ঈশানী আর কিচ্ছু বলল না, একদম চুপ হয়ে গেল। জাহিদ চৌধুরী তার মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে নিজের রুমে চলে গেল। ঈশানী নিস্তব্ধ বিমূঢ় হয়ে বসে আছে, তার মাথা ভার হয়ে আছে। মনে হচ্ছে চারপাশ থেকে অদৃশ্যভাবে ভেসে আসছে ছোট মা অলিভিয়া, রিমি ও রনির কথা। নিজেকে পাগল পাগল লাগলো ঈশানীর। দুহাতে শক্ত করে চেপে ধরল নিজের কান। আরহান ঈশানীকে আগলে নিল, মুখে কিছু না বলেও নীরব সান্ত্বনা দিতে লাগলো। ঈশানী করুণ নিরুপায় হয়ে বলল, বিশ্বাস করুন, ওটা রনিই ছিল, আমার মনে ভুল ছিল না। আরহান বলল, আর কথা নাই বিষয়, ভুলে যাও এসব। রনি আর কখনো তোমার ত্রিসীমানা আসতে পারবে না। ঈশানী শান্ত হলো, কিন্তু মন অশান্ত রয়ে গেল। মনের ভেতর ভয়টা দানা পাকিয়ে যাচ্ছে, বুকের ভেতর জমে থাকা ভয়টা আস্তে আস্তে দানা বাঁধছে, যেন একটা অজানা ঝড় তার ভিতরে ঘুরপাক খাচ্ছে। চোখ তুলে তাকালো আরহানের দিকে। মনে পড়ে গেল রিমির বলা কথাগুলো, অলিভিয়ার ভাঙা কান্না, ছোট মার তিরিক্ষি স্বরে ছুঁড়ে দেয়া এক একটা কথা। এক মুহূর্তের জন্য ঈশানী নিজেকে পৃথিবীর সবচেয়ে অপ্রয়োজনীয় উপসর্গ মনে হচ্ছে, যে না থাকলেই সবার সব সমস্যা দূর হয়ে যাবে। বাহিরে সুন্দর থালের মতো চাঁদ উঠেছে, চাঁদের দীপ্তিময় আলোয় ফুটে উঠেছে চারপাশ। বাতাস বয়ে যাচ্ছে ছন্দময় গতিতে। রাস্তার হলদে স্ট্রিট লাইটের হলদে আলোয় দেখা যাচ্ছে দু চারজন পথচারী ব্যালকনির গ্রিল ধরে উদাস চোখে এইসবই অবলোকন করছিল আয়রা। চোখে তার উদাসীনতা, বিষণ্ণতা। পিছন থেকে আয়রার কোমর পেঁচিয়ে ধরল ইয়াসিন। হঠাৎ ছোঁয়ায় খানিক কেঁপে উঠল আয়রা। পর মুহূর্তেই নিজস্ব পুরুষের ছোঁয়া চিনতে পেরে আগের ন্যায় শান্ত অবিচল হয়ে দাঁড়িয়ে রইল। ইয়াসিন আয়রার ঘাড়ে নাক ঘষে মাদক কণ্ঠে জিজ্ঞেস করল, আয়রা বিবি, কি হয়েছে? এভাবে উদাস হয়ে দাঁড়িয়েছ কেন? আয়রা ঘুরে ইয়াসিনের সম্মুখে দাঁড়ালো, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল, তারপর নিচু কণ্ঠে বলল, আমাকে একটা কথা বলার আছে। ইয়াসিন আয়রার ওপর দৃষ্টি দেয়। না, মেয়েটার অবস্থা ঠিক নেই, কেমন যেন নার্ভাস লাগছে। এবার ইয়াসিনও দুশ্চিন্তাগ্রস্ত হয়।
আয়রা ইয়াসিনকে পেরিয়ে রুমে যায়, পিছনে ইয়াসিন। আয়রা ওয়াশরুম থেকে কিছু নিয়ে এসে সামনে দাঁড়ায়। ইয়াসিনের চোখে প্রশ্ন। আয়রা মাথা নিচু করে নেয়। সেভাবেই পিছন থেকে প্রেগনেন্সির স্ট্রিপটা বের করে ইয়াসিনের হাতে দেয়। ইয়াসিন নির্বাক বিমূঢ় হয়। মুহূর্তের মাথায় আয়রা অনুভব করে সে শূন্যে ঘুরছে। ইয়াসিন তাকে কোলে নিয়ে পুরো ঘর ঘুরছে। আয়রা ভয়ে চোখ খিচে বন্ধ করে নেয়। সেভাবেই ভয়ার্ত কণ্ঠে বলে, আরে কি করছো? নামাও আমাকে, ভয় করছে আমার। ইয়াসিন সঙ্গে সঙ্গে তাকে বিছানায় বসালো। তারপর আয়রার পেটে কাপা হাত রেখে কাপা কাপা কণ্ঠে বলল, এখানে আমার অংশ আছে তাই না? তোমার আমার ভালোবাসার অংশ। আয়রা কেঁদে ফেলল, ঝরঝর করে কেঁদে ফেলল। ইয়াসিন জড়িয়ে ধরল তাকে। ব্যস্ত হয়ে পড়ল, অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল, এই জান, কাঁদছো কেন? ব্যথা হচ্ছে? ডাক্তার ডাকবো? আয়রা এবার হেসে ফেলল কাদার মাঝেই। তারপর ইয়াসিনের দিকে বলল, জানেন, আমি না অনেক ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম আপনি রেগে যাবেন। ইয়াসিন ভারী অবাক হয়। কি বলে এই মেয়ে? নিজের বাচ্চা আসবে এটা শুনে কেন রাগ করবে? কথাটা নিজের মনে চেপে না রেখে অতি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, পাগল হয়েছ? আমার অংশ আসছে, আমার সন্তান, আমি কেন রাগ করব? আয়রা মাথা নামিয়ে নেয়। তারপর মিনমিনে কণ্ঠে বলে, আসলে আমার এক বান্ধবী বলেছে ও ওর বরকে না জানিয়ে বেবি নিয়েছে। ওর বর পরে অনেক রাগারাগি করেছে। বিয়ের নাকি এখনো বছর হয়নি তাই, আর আমাদের তো এখনো 6 মাসও হয়নি, তার আগেই এমন হলো। এসব ভেবেই ভয় পেয়েছিলাম। ইয়াসিন বিরক্ত হলো। তারপর আয়রাকে জড়িয়ে ধরে বলে, তোমার সাথে সম্পৃক্ত প্রতিটি জিনিস আমার ভালোবাসার, আমার আদরের। আর এই বাচ্চাটা তো আমার অংশ, আমার আর তোমার ভালোবাসার ফসল। এই বাচ্চার আগমনে আমি কখনোই অখুশি হতাম না। আমার সন্তান আসছে, আমার। ইয়াসিনের চোখ ঝাপসা হলো। আয়রা আরো শক্ত করে জড়িয়ে ধরল ইয়াসিনকে। তার এখন শান্তি লাগছে। মনে হচ্ছে এভাবেই কেটে যাক শতবর্ষ। ঈশানী হাঁটু জোড়া গুটিয়ে নিয়ে তার উপর মাথা রেখে নিঃশব্দে বসে আছে। দরজা ঠেলে প্রবেশ করে আরহান। ঈশানীর পাশে এসে বসে। তারপর নরম করে বলে, খাবে না? আসো, খাবার খাবে। ঈশানী ধীরে মুখ তোলে। চোখে কোনো অভিব্যক্তি নেই, শুধু শূন্যতা। মুখটা শান্ত অথচ ভয়ানকভাবে নির্জীব। সেই স্বাভাবিক কণ্ঠেই বলে ওঠে, আমাকে ডিভোর্স দিয়ে দিন। আরহান যেন শোনেইনি। এমন করে ঈশানীর হাত ধরে বলে, উঠো, খাবে, চলো। ঈশানী রেগে হাত ঝাটকা দিয়ে চিল্লিয়ে বলল, আপনি শুনতে পাননি আমি বলেছি? আমায় ডিভোর্স দিয়ে দিন আপনি। আরহান যেন খেই হারালো। রাগ সপ্তম আকাশে উঠল। হাতের কাছে ফুলদানিটা ধরে সজোরে আছাড় মারে। ঈশানী কেঁপে ওঠে খানিক। আরহান রুম জুড়ে পায়চারি শুরু করে, যেন নিজেকে ঠান্ডা করার অদম্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু সেটা সম্ভব হয় না। হুট করে এগিয়ে আসে ঈশানীর দিকে। ঈশানী ভয়ে 2 হাতে ভর দিয়ে পিছিয়ে যায় খানিক। আরহান এসে ঈশানীর বাহু ধরে টেনে নিচে নামায়। তারপর গম্ভীর ভারী গলায় বলে, কি বললে? আবার বলো। ঈশানী ভয়ে সিটিয়ে গেল, কিন্তু দমল না। মনে মনে কথা সাজিয়ে নিয়ে সাহসের সাথে বলল, আমায় ডিভোর্স দিন। ঈশানী নিজের হাতে চাপ অনুভব করলো। ব্যথায় চোখ মুখ কুঁচকে প্রতিধ্বনি বেরিয়ে এলো তার মুখ থেকে। করুণ চোখে তাকালো আরহানের পানে। আরহান রাগে লাল হওয়া চোখ নিয়ে তাকালো ঈশানীর পানে। তারপর ভারিক্কি কণ্ঠে জিজ্ঞেস করলো, নাটক করছো? বিয়ে তোমার কাছে ছেলে খেলা মনে হয়? ঈশানী ঠোঁট বাঁকিয়ে হাসলো। তারপর অবজ্ঞা সুরে বলল, এটা ছেলে খেলাই। আপনি সারা জীবন আমার সাথে কম্প্রোমাইজ করে যাবেন? এটা হয় না। আপনার ভালোবাসা ও পূর্ণতা পাওয়া উচিত। আরহান যেন আকাশ থেকে পড়ল। চোখে মুখে বিস্ময় নিয়ে বলল, মানে? ঈশানী তাকালো তার দিকে। তারপর সহজভাবেই বলল, আমি জানি অলিভিয়া আপুর ব্যাপারে। আরহান আরো অবাক হয়। তারপর শুধায়, কি জানো? ঈশানীর মুখ ফ্যাকাশে হয়ে যায়। দুঃখের ছোঁয়া এসে হানা দেয় হৃদয়ে। তবুও নিজেকে স্থির রেখে বলে, এটাই যে আপনারা একে অপরকে ভালোবাসেন। আমার জন্য অলিভিয়া আপু কষ্ট পাচ্ছে, রিমিও পাচ্ছে। রিমিকে তো ফিরিয়ে দিতে পারবো না আমি, অন্তত অলিভিয়া আপুকে তো দিই। আরহান ভ্রুকুঁচকে ফেলল। একটু বোঝার চেষ্টা করলো, পরক্ষণে হেসে ফেলল সে।
ঈশানী ফ্যাল করে তাকিয়ে ভাবছে এই লোকটার হাসিটাও কতটা আকর্ষণীয়। সম্মোহনী হয়ে তাকিয়ে রইল, কিন্তু এভাবে সিরিয়াস মুহূর্তে হাসার জন্য বিরক্ত হলো। আরহান এবার হাসি থামালো, একটু ঝুঁকে গেল ঈশানীর দিকে, তারপর ঈশানীর চোখে চোখ রেখে বলল, তো কিভাবে ফেরত দেবে? আরহানকে এত কাছে পেয়ে ঈশানী খানিকটা অপ্রস্তুত হয়, মাথাটা পিছিয়ে নেয় সে, তারপর আমতা আমতা করে বলে, যেভাবে দেয় সেইভাবেই। আরহান মাথা আর একটু এগোয়, হালকা দুষ্টুমি মাখা কণ্ঠে বলে, শুধু অলিভিয়াকে দেবে? রিমের কি দোষ? তুমি কিন্তু বৈষম্য করছো বউ। ঈশানী থতমত খেয়ে যায়। বউ শব্দে হৃদয় পুলকিত হয়, কিন্তু সেটা বেশিক্ষণ টিকে না। আরহান আবার ব্যঙ্গাত্মক স্বরে বলে, এক কাজ করো, আমাকে দুর্ভাগ্য করে ওদের দুজনকে দিয়ে দাও। এরকম গম্ভীর মুহূর্তে এরকম মজা মোটেও পছন্দ হলো না ঈশানীর। মুখ বাঁকিয়ে থমথমে মুখে বলে, মজা করছেন কেন? আমি সিরিয়াস। আরহান এবার একটানে ঈশানীকে নিজের কাছে নিয়ে আসে, বিছানার ওপর নিজে বসে ঈশানীকে বসায় তার উরুতে। ঈশানী হতভম্ব, অবাক, নির্বাক, উঠে যাওয়ার জন্য ছটফট করে। আরহান ছাড়ে না, ঈশানীর পেটে চাপ দিয়ে আরেকটু জড়িয়ে নেয় তাকে। ঈশানী জমে যায়, আবার সব এলোমেলো হয়ে যায়, মাথা ফাঁকা হয়ে যায়, গলা শুকিয়ে যায়, বরফ হয়ে জমে রয়। আরহান ঈশানীকে বলে, তুমি কিভাবে জানো আমি অলিভিয়াকে ভালোবাসি বা কিছু? আমি তোমাকে কিছু বলেছি? তা তো মনে পড়ছে না। আরহানের শান্ত কণ্ঠস্বর। ঈশানী একটু কুঁকড়ে বসলো, দৃষ্টি এদিক ওদিক ফেলছে, কি বলবে খুঁজে পাচ্ছে না, কিন্তু আরহানের দৃষ্টি উপেক্ষা করতে পারছে না সে। আরহান সূক্ষ্ম নজরে সবটাই খেয়াল করলো, তারপর ধীরে কিন্তু ভারী কণ্ঠে বলল, কি হলো বলো? যদি কোনো কারণ ছাড়া হাওয়ায় তীর ছুঁড়ে বলে থাকো কথাগুলো, তাহলে খুব খারাপ হবে। ঈশানী একটু চমকে গেল, নিজেকে গুটিয়ে নিল খানিক, তারপর নিচু গলায় মাথা নিচু করে জানিয়ে দিল সব কিছু, নিজের সন্দেহ, দোটানা, ভুল বোঝাবুঝির কথা। আরহান সব শুনে একটা নিঃশ্বাস ছাড়ল, তার চোখে একরাশ বিস্ময়, বিরক্ত নিয়ে বলল, তার মানে তুমি তোমার পরীক্ষার আগে তুচ্ছ কারণে আমার থেকে দূরত্ব নিয়েছিলে? ঈশানী ধীরে মাথা ঝাঁকালো, দৃষ্টি তার নত। হঠাৎ করে যেন কোনো পূর্ব সংকেত ছাড়াই আরহান মুখ গুজে দিল ঈশানীর গলার ভাঁজে। নিঃশ্বাস যেন ঈশানীর গলায় এসে আটকে গেল, বুকের ভিতর হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে ধুকপুক করছে। তারপর অনুভব করলো নরম ভেজা ঠোঁট ছুঁয়ে যাচ্ছে তার গলার কোমল ত্বক। একটা, দুটো, তিনটে, পরপর কয়েকটা ছোট ছোট চুমু আঁকলো। ঈশানী চোখ খিচে বন্ধ করে নিল, হাত মুঠো করে আঁকড়ে ধরল নিজের কামিজের অংশ, ছটফটিয়ে উঠল ছাড়া পাবার জন্য, কিন্তু সুঠাম দেহের পুরুষের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে সেথায় শুধু ছটফটিয়ে গেল এক অসহায় আবদ্ধতা। কিন্তু সেই ছোট ছোট নরম চুমু পরিবর্তিত হলো মৃদু কামড়ে। ঈশানীর ব্যথায় ঠোঁট ভেঙে আসলো, মুখ থেকে নিষ্কৃত হলো চাপা আহ। চোখের কোণে পানি চলে আসে। আরহান থামে, তবে এখনো মুখ গুজে আছে তার নরম গলায়। তারপর চোখ তুলে তাকায়, মুখ তুলে নিয়ে আসে ঈশানীর কানের কাছে, শান্ত, স্থির, অথচ এক ধরনের দখলদারি মেশানো হাসকি স্বরে বলে, এটা আমার থেকে দূরে যাওয়ার কথা ভাবার শাস্তি। পরপর তার খড়খড়ে পুরুষালী ঠোঁট ছোঁয়ায় ঈশানীর কানের লতিতে। তার ছোঁয়াতে ঈশানীর ভেতরে কেঁপে ওঠে, সে যেন বন্দী হয়ে আছে এক অদৃশ্য খাঁচায়, অনবরত মোচড়ামুচড়ি করে যাচ্ছে, কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারছে না। আরহান বাহুবন্ধনে আর একটু কাছে টানলো ঈশানীকে, কানের লতিতে কয়েকটি চুমু দিয়ে সেথায় বসালো আর এক কামড়। ঈশানী এবার খামচে ধরল আরহানের কাঁধের ওপরের শার্টের অংশ, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ফেলছে সে। আরহান তার উত্তপ্ত নিঃশ্বাস ফেলল ঈশানীর কানে গলায়, তারপর কানে কানে বলল, আর এটা আমাকে কিছু না জানে, কোনো প্রশ্ন না করেই আমাকে ভুল বোঝার শাস্তি। ঈশানীর কম্পমান শরীরের তাপমাত্রা বাড়ল বুঝি, এলোমেলো হলো সে। আরহান থেমে গেল, তবে ছাড়ল না ঈশানীকে। সেভাবেই গাঢ় গম্ভীর খড়খড়ে কণ্ঠে বলল, আমি মেরুদণ্ডহীন না, আর না আমার ইচ্ছের বিরুদ্ধে কখনো আমাকে দিয়ে কিছু করাতে পেরেছে কেউ। একটু থামলো আরহান, তারপর মাথা তুলল, ঈশানীর চোখে চোখ রাখলো। ঈশানী সেই চোখে চাইতে পারল না, নামিয়ে নিল চোখ সে। আরহান সেই নিচু মুখশ্রীতে তাকিয়েই আবার বলে, অলিভিয়াকে আমি কখনো বন্ধুর থেকে বেশি কিছু ভাবিনি। ও
ও যদি বন্ধুত্ব থেকে বেশি কিছু ভেবে থাকে, দ্যাটস নন অফ মাই বিজনেস। ঈশানী এবার চাইল আরহানের দিকে। তার ভেতরটা কেমন অস্থির লাগছে। আরহান আবার বলল, তোমাকে বিয়ে করার ব্যাপারটা একদম আনএক্সপেক্টেড ছিল। সত্যি, তবে ফোর্স ছিল না, কারণ ফোর্সের ধারি না আমি। আমি শুধু যে সমাজের নিতে চাচ্ছিলাম সেটা পাইনি। সব অনেক তাড়াতাড়ি হয়েছিল, আর পরিস্থিতিও অনুকূল ছিল না। কিন্তু সেই পরিস্থিতিতেও আমি চেয়েছি বলেই বিয়ে হয়েছে। তাই নেক্সট টাইম আর কখনো যদি তোমার মুখে ডিভোর্স, মুক্তি অথবা দূরে যাওয়ার ফালতু কারণ শুনি, মেরে ফেলবো। এত ধৈর্য আমার কখনোই ছিল না। তোমার সাথে পরিচয় না হলে জানতাম না আমি এত ধৈর্যশীল। তো এইসব ইউজলেস কারণে আমার ধৈর্যের পরীক্ষা নিও না। পরবার শাস্তি এত মধুর হবে না, বুঝছো? ঈশানীর ঠোঁট দুটোর মাঝে হালকা ফাঁক হয়। মনোযোগ দিয়ে শুনছে সব। মাথা শূন্য শূন্য লাগছে। আরহানের করা প্রশ্নে সম্মোহনের মতোই মাথা উপর নিচ করলো। আরহান ঈশানীর কপালে একটা দীর্ঘ চুমু আঁকে। ঈশানী আবেশে চোখ বন্ধ করে ফেলে। ঈশানী আরহানের বুকে হাত রেখে সরে আসে। হালকা আরহান ঠোঁট বাঁকিয়ে হাসে। আরহান এবার সিরিয়াস হয়। এরপর গম্ভীর কণ্ঠে আবার বলে, যেভাবে হোক আমরা একটা সম্পর্কে জড়িয়েছে। আমি চাই এই সম্পর্ককে সুযোগ দিতে। তোমার সেটাই করা উচিত। নিজের জিনিস আদায় করে নেওয়া উচিত, তার প্রতি যত্নশীল হওয়া উচিত। তুমি আমি সারা জীবনের জন্য বেঁধে গেছি এক বাঁধনে। এই বাঁধন থেকে মুক্ত হওয়ার উপায় নেই। আমি এত কথা বলছি কারণ এটাই শেষ। এরপর এসব বলবো না আর না বোঝাবো। তোমার স্বামী মান ভাঙাতে অক্ষম। নিজের মতো সব করতে পছন্দ করে, সেটা তোমার পছন্দ নাও হতে পারে। তাই আজ সব পরিষ্কার করছে। এরপরে কিন্তু এই সুযোগ আর পাবে না।